নমস্কার, আমি আইভি। আজ আমাদের মতন সমস্ত বইপ্রেমী মানুষদের কাছে খুব ভালো লাগার একটা দিন। আজ হচ্ছে অভিক দত্ত, অভিক দাদার জন্মদিন। তো প্রথমেই জানাই শুভ জন্মদিন দাদা, ভালো থেকো, সুস্থ থেকো। এমন সুন্দর সুন্দর রচনা তুমি সাহিত্যকে উপহার দিতে থাকো এবং আমাদের মতন সাধারণ পাঠক যাতে সমৃদ্ধ হই সেই চেষ্টা তোমার উত্তরোত্তর চলতে থাকুক। তুমি জন্মদিনে নতুন হয়ে ওঠো এবং সাহিত্যের দ্বারা তুমি আষ্টে পৃষ্ঠে থেকো এবং তুমি সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ করে তোলো। শুভ জন্মদিন আবার। আজ আমার প্রথম কোনো বই নিয়ে আমি কিছু বিষয়বস্তু বলবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ছোট্ট করেই বলবো, এটা হচ্ছে অভিক দত্তের অ্যাপার্টমেন্ট। এই বইটা নিয়েই প্রথম আমি আজ ভিডিও বানাচ্ছি, যেখানে আমি এই বইটার বিষয়বস্তু ছোট করে বলবার চেষ্টা করব, যাতে কিনা পরবর্তীকালে যদি কোনো কারোর এই বিষয়বস্তুটা দেখে আগ্রহ দেখে সে এই বইটা কিনতে চায়, অবশ্যই কিনতে পারে। তো শুরু করছি। প্রথমেই যেটা বলার কথা সেটা হচ্ছে বইটা খুব ছোট, খুব হ্যান্ডি, যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল। যারা খুব দ্রুত বই পড়তে পারেন তাদের তো মনে হয় একদিনেই বইটা শেষ হয়ে যাবে। তো নাম আর ছবি প্রচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে অ্যাপার্টমেন্ট বা কোনো ফ্ল্যাট বাড়িকে কেন্দ্র করে এই গল্পটা, এই বিষয়বস্তুটা লেখা হয়েছে। এর দাম করেছে 199 টাকা। লিপিঘর থেকে এটা প্রকাশিত হয়েছে এবং 43টা মোট পরিচ্ছদ আছে। প্রথমেই দেখা যাচ্ছে মণিবাবু বলে একজন ব্যক্তি, তিনি অনেক কষ্ট করে তার পরিবারকে দাঁড় করিয়েছিলেন। তার মৃত্যুর পর অমল এবং কমল দুই ভাই, তারা সেই জায়গাটা, তাদের বাবা যে জায়গাটায় থাকতেন সেই জায়গাটা প্রমোটারের হাতে তুলে দেন এবং সেখানে প্রমোটার তাদেরকে কিছু টাকা এবং সেই ফ্ল্যাটে দুটো ফ্ল্যাট তাদেরকে দেওয়ার মতো কথা দেন এবং সেই মতনই তারা সেই নতুন ফ্ল্যাটে এসে ওঠেন এবং সেই ফ্ল্যাটে শুধু তারাই নয়, আরও অন্যান্য অনেক পরিবার এসে ওঠে এবং সেই প্রত্যেকটা পরিবারে আলাদা আলাদা করে জীবন কাহিনী ছোট ছোট করে এখানে নেওয়া হয়েছে। সেই বিষয়টাই এই গল্পের বিষয়বস্তু। খুব হালকা চালে লেখা, খুব সহজ সাদা মাটা ভাষায় লেখা, পড়তে খুবই ভালো লাগবে, খুব দ্রুত পড়া হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখতে পাই যে অমল এবং কমল দুই ভাই, তারা এসে ফ্ল্যাটে উঠেছে এবং ছোট ভাই যখন গাড়ি কিনছে তখন বড় ভাইয়ের স্ত্রী তাকে বলছে যে তোমাকেও কিনতে হবে। তো এরকম নানান রকমের বাকবিতণ্ডা চলতে থাকে দুটো পরিবারের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো আরেকটা পরিবার যারা উঠেছে, ফ্ল্যাটের প্রত্যেকটা দরজার পেছনে একটা একটা করে আলাদা আলাদা পরিবার এবং তাদের আলাদা আলাদা করে কাহিনী। একজন স্বামী, তিনি মদ্যপ অবস্থায় বাইরে ঘুরে বেড়ান, তার প্রচুর পয়সা, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করার অধিকারটুকুও নেই তুমি কখন বাড়ি ফিরবে, কোথায় যাচ্ছ। সে তার স্ত্রীর মুখটা টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেয়। এমনই সময় দেখা যায় ফ্ল্যাটে আরও একজন মানুষ এসে উঠছেন। তিনি পেশায় একজন শিক্ষিকা, আর তিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন এবং তিনি ইএমআইতে এই ফ্ল্যাটে যখন এসে উঠেছেন তখন সেই ইএমআইটা তার কাছে অনেক বেশি ভারাক্রান্ত বিষয় হয়ে দাঁড়াচ্ছে, অনেক বেশি তার কাছে লাগছে। তখন তিনি একজন রুমমেটের খোঁজ নেন এবং পেয়েও যান একজন অল্প বয়সী একটা বাচ্চা মেয়েকে এবং তাদের দুজনের সম্পর্ক। অপরদিকে দেখা যায় যে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছে একটি মেয়ে, সে তার স্বামীর সাথে এখানে এসে উঠেছে ফ্ল্যাটে। যখন তাদের স্বামীরা থাকছেন না, তারা তাদের নিজেদের যে ফাঁকা সময়টা, তারা ফ্ল্যাটে একসাথে সমস্ত মহিলারা একত্রিত হচ্ছেন, তারা তাদের একটা নিজস্ব পরিসর গড়ে উঠছে। সেখান থেকে তাদের একে অপরের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠছে, তারা প্রতিবাদ করতে শিখছে, তারা একে অপরকে ভালোবাসতে শিখছে। আবার দেখা যায় অপরদিকে মানে কিছু হাস্যকর চরিত্রও আছে। একজন বয়স্ক মানুষ, তিনি সবসময় ফ্ল্যাটের নিচে বসে থাকেন এবং সেখান থেকে তিনি কে কোথায় যাচ্ছে, কি করছে না করছে এরকম খবরদারি করে থাকেন। আবার দেখা যাচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যেই প্রজন্মকে আমরা দিনরাত দুষছি, গাল দিচ্ছি, বলছি এদের দ্বারা কিছু হবে না, এরা ভালোবাসা বোঝে না, এরা কোনো নীতিশিক্ষা বোঝে না, এদের মধ্যে সহানুভূতি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে একসাথে হয়তো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে দিনের শেষে তারা কি একে অপরকে ভালোবাসে? বাবার প্রশ্ন জাগছে যে আমার মেয়েকে আবার মানে ভালোবেসে ছেড়ে চলে যাবে না তো? আদৌ ভালোবাসিস তো তোরা? তো গল্পের শেষে প্রমাণিত হচ্ছে যে না, আমাদের পরবর্তী প্রজন্মও ভালোবাসতে জানে। তো এই 3 প্রজন্মকে নিয়ে আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, এরকম 3টে প্রজন্মকে নিয়ে এখানের এই কাহিনীগুলো। তো ছোট্ট ছোট্ট কাহিনী, বেশ ভালো লাগবে পড়তে।
আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো একদিকে কোনো একজন যুবক তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারছে না, বাড়ির লোক অন্য একজনের সাথে জোর করে বিয়ে দিচ্ছে, সেখানেও কিছু হাস্যরসকে কেন্দ্র করে আছে। আমরা যেমন একত্রিত হয়ে পাড়ায় বসবাস করি, এখন জায়গা জমির যে দাম, তাতে পরে জায়গা কিনে বাড়ি করার সামর্থ্য মানুষের দিন দিন কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে তখন তারা ফ্ল্যাটেই তারা মাথা গোঁজার মতন আশ্রয় বলে, বা ফ্ল্যাটটাকেই তারা তাদের জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে ধরে নিচ্ছে। পাড়া কালচার যেমন ছিল একটা সময়, এখন ধীরে ধীরে গড়ে উঠছে ফ্ল্যাট কালচার। তো সেই বিষয়বস্তুটাকে নিয়েই এই অ্যাপার্টমেন্ট লেখা। আজ যেহেতু অভিজ্ঞতার জন্মদিন, তা আমার মনে হলো যে আমি আজকে, এটাই আমার প্রথম বইটার সম্পর্কে রিভিউ দেওয়ার আমি চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই থাকি, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। নমস্কার।